ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক, থেমে থাক। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা গোপী গাইন বাঘাবাইনের এই গানটির লাইনগুলো হঠাৎ করে কেমন যেন এখন আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কবে 1969 সালে সত্যজিৎ বাবু তার সিনেমার মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারী মন্ত্রীদের থেমে থাকার বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা কি সে কথা আদৌ শুনেছেন? আদৌ কি তারা থেমেছেন? উত্তরটা সবার জানা। দেশ জুড়ে মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক সময় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, আগেও আর বর্তমানেও সেই অভিযোগ রয়েছে। এবার কেন্দ্রীয় সরকার যে নতুন বিল আনতে চলেছে, তাতে কি এবার ভয় পাবেন দেশের সমস্ত মন্ত্রীরা? দুর্নীতিতে যুক্ত হওয়ার আগে কঠোর আইনের কারণে তারা কি ভয় পাবেন? দেশ কি সত্যি এই কঠোর আইনের মাধ্যমে দুর্নীতি মুক্ত হবে, নাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাগে আনতেই এই বিল নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্র? বর্তমান এসআইআর থেকে নজর ঘোরাতে নতুন বিলের উদ্যোগ নয় তো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। গোটা দেশ জুড়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। সর্বত্রই একই আলোচনা, উত্তাল সংসদ, একের পর এক মন্তব্য আছড়ে পড়ছে। কেন্দ্র যে নয়া বিল আনছে তার ঘোর বিরোধিতা করছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু কেন? কি আছে ওই বিলে? কেন্দ্রের তরফে পেশ করা যে বিলটি নিয়ে বিতর্কের সূত্রপাত, তার পোশাকি নাম হলো 130তম সাংবিধানিক সংশোধনী বিল 2025। কি বলা হয়েছে এই বিলে? বিলটির ব্যাপ্তি বা কতটা? প্রথমেই বলি, এই যে বিলটি আনা হচ্ছে, সেই বিলটির আওতায় রয়েছেন কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ এক কথায় গোটা দেশ। আর বিলের আওতায় রয়েছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য স্তরের মন্ত্রীরাও। বিলটিতে বলা হয়েছে, বিলের আওতায় থাকা কোনো মন্ত্রীকে যদি গুরুতর ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয় এবং সেই ব্যক্তি যদি 30 দিন হেফাজতে থাকেন, পাশাপাশি তার অপরাধ যদি আবার ওই 5 বছর কিংবা তার বেশি শাস্তিযোগ্য হয়, তবে তাকে 31 দিনের মাথায় নির্দিষ্ট পদ থেকে অটোমেটিক্যালি সরে যেতে হবে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, কোনো মন্ত্রী যদি কোনো অপরাধের কারণে গ্রেপ্তারের পর 30টি দিন জেলে থাকে, তাহলে তার মন্ত্রী পদ চলে যাবে। আর এই বিষয়টি শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মন্ত্রীদের জন্য নয়, খোদ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের জন্য একইভাবে প্রযোজ্য হবে। খুব স্বাভাবিকভাবেই এমন একটা বিল নিয়ে যে বিতর্ক হবে আমাদের দেশে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ ঠগ বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার আশঙ্কাটা থেকেই যায় নাকি? কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন কেন্দ্র এমন একটি কঠোর বিল নিয়ে আসার পরিকল্পনা করলো, ঠিক যখন যেই মুহূর্তে এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে একটা তোলপাড় পরিস্থিতি চলছে, বিরোধী জোট রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করছে, ঠিক সেই সময় এই বিলটি আনার কারণ কি? কারণ হিসেবে যা জানানো হয়েছে তা হলো, গ্রেপ্তার হওয়ার পরেও মন্ত্রীদের ক্ষমতা ধরে রাখার প্রবণতাকে রোধ করা। আমাদের দেশে মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুব একটা কম ওঠেনি। যেমন দুর্নীতির অভিযোগ উঠেছে, তেমন আবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পরেও অনেকেই তার ক্ষমতা ও পদ ধরে রেখেছেন। যেহেতু বর্তমানে হেফাজতে থাকা মন্ত্রীদের স্বয়ংক্রিয়ভাবে অপসারণের কোনো বিধান সংবিধানে নেই, সে কারণে জেলে বসে সরকার চালানোর অভিযোগও রয়েছে আমাদের দেশে। এক্ষেত্রে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই অরবিন্দ কেজরিওয়ালের ঘটনা উল্লেখ করা যেতেই পারে। এই অবস্থায় খোলা চোখে কেন্দ্রের এই উদ্যোগ যে সাধুবাদ পাওয়ার যোগ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এমন একটি কঠিন ও কঠোর আইন খোদ মন্ত্রীদের জন্য খুব দরকার ছিল বলেও মনে করছেন অনেকে। কারণ দেশের মানুষ বিশ্বাস করে একজন ব্যক্তিকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, আর সেই ব্যক্তি মন্ত্রী হওয়ার পর তার ক্ষমতার অপব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেন। উদাহরণ আমাদের আশেপাশে একাধিক রয়েছে। আসলে রাজনীতি বলা হলেও কোথাও যেন আজকের এই রাজনীতিটা একটা পেশায় পরিণত হয়েছে। আর সে কারণে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একটা অংশ মনে করে একবার মন্ত্রী হতে পারলেই কেল্লা ফতে, বাকি তিন পুরুষ আরামে খাবে দাবে থাকবে। একজন মন্ত্রী যতই চুরি বা দুর্নীতির সঙ্গে যুক্ত হোক না কেন, তাকে ধরার চেষ্টা ওই স্থানীয় প্রশাসন খুব একটা করে না বললেই চলে। আবার যদি কেউ গ্রেপ্তারও হয়, তারপরেও বহাল তবিয়তে জেলে বসেই মন্ত্রিত্বের সুবিধে ভোগ করে যায়। অথচ দেশের সাধারণ নাগরিক যারা ওই ব্যক্তিকে বিধায়ক বা সাংসদ বানালো, তাদের জন্য এমনটা কখনো হয় না। আম জনতার ক্ষেত্রে ওই চুন থেকে পান খসলেই 18 ঘা। স্বাভাবিকভাবেই এই 130তম সাংবিধানিক সংশোধনী বিল সেই সমস্ত দুর্নীতি মনোভাবাপন্ন নেতা মন্ত্রীদের মনে ভয় ধরাবে বলে মনে করছে অনেকে। মন্ত্রী হওয়া মানেই যে দুর্নীতি বা চুরির লাইসেন্স নয়, এই বিল কি তবে সেই বার্তাই দিচ্ছে? সত্যি কি এই বিল আইনে পরিণত হলে দুর্নীতি করার আগে দুবার ভাববেন মন্ত্রীরা? সত্যি কি বিলটি জনসাধারণের আস্থা বজায় রাখতে সহায়ক হবে? প্রশাসনকে সাহস যোগাবে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে? কারণ গোটা বিলটি নিয়েই ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সংসদের ভেতরে এবং বাইরে সোচ্চার হয়েছে বিরোধীরা। একদিকে এই কেন্দ্রের নয়া বিল স্বচ্ছতার পথে আরও একটি পদক্ষেপ হয়, তবে এর উল্টো দিক হলো বিরোধীদের দমনের প্রচেষ্টার অভিযোগ। আর সেই অভিযোগেই সরব হয়েছে বিরোধীরা। সংসদ রীতিমতো উত্তাল হতে দেখা গেছে। আর এখানেই প্রশ্ন হচ্ছে, কেন এই বিলের বিরোধিতা করা হচ্ছে? এই বিল কাদের পাকা ধানে মই দেবে? সাদা চোখে প্রশ্ন হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি মন্ত্রী হয়, তবে তিনি যে দুর্নীতি বা চুরি করতে পারেন এমনটা তো কখনোই নয়। আবার তিনি যদি চুরি করেন, শুধুমাত্র মন্ত্রী বলে তার কোনো শাস্তি হবে না, তিনি বহাল থেকে যাবেন তার চেয়ারে, এমনটাও কি ঠিক? সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু সত্যি বলুন তো, আমাদের দেশে সাধারণ মানুষ আর ওই নেতা মন্ত্রী সবার ক্ষেত্রেই কি একই ব্যবস্থা পালন করা হয়? প্রশাসন কি যে ব্যবহার মন্ত্রী বা নেতার সঙ্গে করেন, সেই একই ব্যবহার সাধারণ মানুষের সঙ্গে করে? তাহলে এমন একটা বিল যদি আসে, তবে আপত্তি কোথায় এবং কেন? নাকি সত্যি বিলটি আইনে পরিণত হলে তার অপব্যবহারের আশঙ্কা রয়েছে? বলবো সে কথা, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মাধ্যমে পোস্ট করে বিলটির বিরোধিতা করার পাশাপাশি ব্ল্যাক ডে ব্ল্যাক ডিল বলে উল্লেখ করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছে। ইন্ডিয়া জোট মনে করছে, এই বিল কার্যকর হলে কেন্দ্রীয় সরকার বিরোধী নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলার ভিত্তিতে তাদের জেলে পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবে পদচ্যুত করতে পারবে। এর ফলে জনগণের ভোটে নির্বাচিত নেতৃত্বকে বিচার ছাড়াই সরিয়ে দেওয়া যাবে, যা ভারতের সাংবিধানিক কাঠামোর সম্পূর্ণ বিরোধী। এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী একে সম্পূর্ণ স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। এটিকে দুর্নীতি বিরোধী পদক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া আসলে ওই জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি।
কালই যদি কোনো বিরোধী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাকে 30 দিনের জন্য গ্রেপ্তার করা হয়, তাহলে কি তিনি স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন? এটা সংবিধানের মৌলিক কাঠামোর বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। See it as a completely draconian thing. It goes against everything, and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people, because what it basically allows a government to do is to put you don't even have to be convicted. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for have him arrested for 30 days without even him being convicted. শুধু প্রিয়াঙ্কা গান্ধী নন, আরজেডি, বাম, এমনকি মিম সহ সমস্ত বিরোধীরাই এই বিলের বিরোধিতা করেছেন। एग्जीक्यूटिव एजेंसीज को फ्री रन मिल जाएगा कि वो खुद जज, जूरी और एग्जीक्यूशनर हो जाएंगे, और मुख्यमंत्री को हटाना है असेंबली में हटाते हैं। BNSS में इतने ऐसे सेक्शंस हैं कि किसी को भी आप एक सेक्शन लगा दीजिए 5 साल के ऊपर का, अंदर BNS में यह है कि 90 डेज तक पुलिस कस्टडी ले सकती है। तो ये मेरे ख्याल से ये 1930 का गेस्टापो मूवमेंट हम भारत में देख रहे हैं। আবার এক ধাপ এগিয়ে এই বিলটি নিয়ে পাল্টা কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন 30 দিন কেন, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা তদন্তকারী সংস্থার হেফাজতে 15 দিন থাকলেই তাদের পদ থেকে অপসারিত করা হোক। কিন্তু এক্ষেত্রে একটি শর্তও দিয়েছেন অভিষেকবাবু। তার শর্ত হলো এটাই যে ওই 15 দিনের মধ্যে যদি দোষ প্রমাণিত না হয় তবে তদন্তকারী অফিসারদের দ্বিগুণ সময় জেল খাটতে হবে। যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করব, কিন্তু প্রভিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ কেন্দ্র গ্রহণ করবে কিনা তা অবশ্য কেন্দ্রই জানে। তবে তদন্তকারী সংস্থা হিসেবে ইডি ও সিবিআই এর সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। চলতি বছরের মার্চেই সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন গত 10 বছরে অর্থাৎ 2015 থেকে 2025 সাল পর্যন্ত ইডি রাজনীতিবিদদের বিরুদ্ধে 193টি মামলা দায়ের করেছে, যার মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ এবং বিধায়করাও। কিন্তু মাত্র 2টি মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই ইডির এই রেজাল্ট বিরোধীদের কাছে একটা বড় হাতিয়ার। কারণ যদি এই 193টি মামলার মধ্যে কোনো মন্ত্রী থাকে এবং তাকে গ্রেপ্তারের পর 30 দিন জেলে থাকলে তার মন্ত্রিত্ব চলে যায় এবং পরবর্তীতে জানা যায় যে তার দোষ প্রমাণিত হয়নি, তাহলে কি হবে? এই জায়গা থেকেই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এবং এক্ষেত্রে উঠে আসছে সবার আগে দিল্লির আম আদমি পার্টির কথা। কারণ যদি এই 193টি মামলার মধ্যে কোনো মন্ত্রী থেকে থাকেন, তাকে গ্রেপ্তারের পর 30 দিন জেলে থাকলে তার মন্ত্রিত্ব তো চলে যাওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি দোষী সাব্যস্ত না হন, তাহলে কি হবে? দিল্লির আম আদমি পার্টির সত্যেন্দ্র জৈনের 18 মাসের জন্য জেল হয়েছিল, মন্ত্রীপদ ছাড়তে হয় তাকে। এরপর অক্টোবরের 2024 ইডি মামলায় জামিন পান তিনি, আর 2025-এ ক্লিন চিটও পান। সিবিআই তরফে জানানো হয় ওই জৈনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়। আর এখান থেকেই প্রশ্ন, 30 দিন জেলে থাকলে মুখ্যমন্ত্রীর পদ চলে যাবে, কিন্তু মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য বা অভিযোগ প্রমাণ করতে না পারলে ওই তদন্তকারী অফিসারদের কি হবে? যদিও এর অন্য উদাহরণও আছে, আর সেখানে নাম আসছে অবশ্যই অরবিন্দ কেজরিওয়ালের।
অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পর তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। বারবার দাবি ওঠে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য, এমনকি আদালতেও আপিল করা হয়, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর পদ ধরে রেখেছিলেন তিনি। 5 মাস জেলে থাকার পর দুর্নীতি মামলায় জামিন পান এবং জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেজরিওয়াল। তবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আবার সে পথে কিন্তু হাঁটেননি। গ্রেপ্তার হওয়ার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আবার ইস্তফা দেওয়ার পর হেমন্ত যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই চম্পাই সোরেন আবার পরবর্তীতে বিজেপি যোগদান করে। অর্থাৎ এই ঘটনাগুলো কোথাও যেন ওই রাজনৈতিক ব্যক্তিদের, বিশেষ করে মন্ত্রীদের নৈতিকতা আবার অনৈতিকতার সাক্ষ্য বহন করছে। উল্টো দিকে আবার ইডি সিবিআই এর সফলতার খারাপ রেজাল্ট, দুই সংস্থা সম্পর্কে মহামান্য সুপ্রিম কোর্টের মন্তব্য যা বারবার তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই নয়া বিল প্রশংসা এবং প্রশ্ন উভয়ের মুখোমুখি। আচ্ছা, এবার একটি কথা বলি আপনাদের, এই বিলে কাদের নিয়ে কথা হচ্ছে? যাদের জন্য এই বিলটি আনা হয়েছে তারা দেশের প্রধানমন্ত্রী, কোনো না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী, অর্থাৎ যাদের দ্বারা দেশ ও রাজ্য পরিচালিত হয়, যাদের নৈতিকতা সততার ওপর দাঁড়িয়ে রয়েছে দেশ ও রাজ্য। কথায় বলে, রক্ষকই যদি ভক্ষক হয় তবে রক্ষা করবে কে? যাদের ওপর আমি, আপনি, আমরা দেশের দায়িত্ব ন্যস্ত করছি, রাজ্যের দায়িত্ব ন্যস্ত করছি, তাদের মধ্যে নৈতিকতার কোনো বালাই থাকবে না। তাদের নৈতিকতার জন্য আবার বিল এনে আইন তৈরি করতে হবে। হওয়া তো উচিত, যদি কোনো নেতা বা মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে তবে তিনি নিজে থেকেই জনগণের কাছে তথ্য প্রমাণ তুলে ধরে নিজেকে অভিযোগ মুক্ত করবেন, না হয় মামলা চলাকালীন নিজেই পদ থেকে সরে দাঁড়াবেন এবং নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত সেই পদে আর আসীন হবেন না। তাহলে তো এমন কোনো বিল আনার আর কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কি তা আদৌ সম্ভব? উত্তরটা সবার জানা। সেক্ষেত্রে একদিকে যেমন নতুন বিলটি আইনে পরিণত হলে যেমন মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই হয়ে ওঠার আগে দুবার ভাববেন, মানে একবার গ্রেপ্তার হলে সব গেল, এই ভয় তাদের তাড়া করে বেড়াবে। আবার আইনকে কাজে লাগিয়ে কণ্ঠরোধের অভিযোগকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটির ঘরে যাওয়া এই বিলটি আইনে পরিণত হয় নাকি ঠান্ডা ঘরেই স্থান পায়, সেক্ষেত্রেও প্রশ্ন থেকেই যাচ্ছে। আজ এ পর্যন্তই। নমস্কার।